লোকসভায় তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা নজিরবিহীন নাটক রবিবার চূড়ান্ত রূপ নিয়েছে। দলত্যাগ বিরোধী আইনের আইনি জটিলতা এড়াতে অভিনব কৌশল নিয়েছে ঘাসফুল শিবিরের বিদ্রোহী সাংসদরা। রবিবার সন্ধ্যায় লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তৃণমূলের বিদ্রোহী ব্লকের 20 জন সাংসদ আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাজনৈতিক দলে যোগ দেবার কথা জানিয়ে দেন, যে দলটির সঙ্গে তৃণমূলের এই বিদ্রোহী গোষ্ঠীটি মিশে যাচ্ছে। তার নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अपील नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। বিদ্রোহী সাংসদরা যেই না এই ঘোষণা করেছেন অমনি খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এ আবার কোন পার্টি? খায় না মাথায় দেয়? কোথায় তাদের চাষ, কোথায় বা বাস? অনেকেই আবার প্রাথমিক তথ্য পায় এই পার্টির ঠিকানা নাকি ত্রিপুরায়, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। আসলে এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির দফতর নবান্নের খুব কাছেই। নির্বাচন কমিশনের কাছে তারা যে তথ্য দিয়েছিল সেই তথ্য অনুযায়ী নবান্ন থেকে মাত্র 8 ঘন্টার দূরত্বে তাদের পার্টি অফিস। 4 বছর আগে আত্মপ্রকাশ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনের নিয়ম মেনে বছর 4 আগে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় এনসিপিআই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো নতুন দল আত্মপ্রকাশ করলে বিজ্ঞপ্তি দিতে হয়। উদ্দেশ্য একটাই, সকলকে ওই নতুন দলের সম্পর্কে অবগত করা। সেই কারণেই 2 ভাষার সংবাদপত্রে বেরোয় বিজ্ঞপ্তি। ওই বিজ্ঞপ্তিতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি সম্পর্কে প্রায় পূর্ণাঙ্গ তথ্য দেওয়া ছিল। সেই অনুযায়ী দলের কার্যালয় বিবড়া, হোল্ডিং নম্বর 479, গ্রাম নটপাড়া, পোস্ট অফিস এবং থানা হাওড়ার বাকরা, যার পিনকোড 711403। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যদি এই দল নিয়ে কারোর কোনো আপত্তি থাকে তাহলে আগামী 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনে জানাতে হবে। এই দলটি মূলত জনজাতিদের নিয়ে কাজ করে, কর্মক্ষেত্র অসম এবং ত্রিপুরা। তবে রাজনৈতিক মহলে এই দলটি অস্তিত্বহীন বললেও খুব একটা ভুল নয়। যদিও গত 2023 সালে একবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কয়েকটি আসনে প্রার্থী দিলেও জয়ী হতে পারেনি। মূলত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবের সঙ্গে আলোচনা করার পর বিদ্রোহী তৃণমূল সাংসদরা ত্রিপুরার এই দলকে সঙ্গী হিসেবে বেছে নেয় বলেই খবর। রবিবারই লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে সেই আর্জি জানিয়ে চিঠিও দেন কাকলিরা। हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को। सांसद है हम 20, अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, हमारे अमित शाह जी के नेतृत्व में। नेशनलिस्ट सिटीजन्स पार्टी, ये पार्टी के साथ हम लोग शामिल हुआ। कहाँ की पार्टी है दादा? एक पॉलिटिकल पार्टी है और रिकॉग्नाइज्ड कोई रीजनल पार्टी है, तो वो पार्टी को साथ हम लोग मर्ज हुआ। कर लो कि दिल्ली के क्यों मर्ज कर रहे हैं सुदीप जी आप उसमें? ये सिस्टम है। আমরা প্রকৃত তৃণমূল আসল নকল ওসবের মধ্যে নেই বা আমরা ওই সিম্বলও চাইনি। আমরা আমাদের এনসিপিআই এসে মার্চ করেছি। আপনাদের এনডিএ গত 4 মে 26-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। বেশিরভাগ তৃণমূল নেতৃত্বের গলায় বিদ্রোহের সুর। বিধানসভায় তৈরি হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আসল তৃণমূল। আবার লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন সাংসদ এনডিএতে পৃথক ব্লকে সামিল হওয়ার দাবি জানিয়েছিলেন। তবে আইন বলছে তৃণমূল একটি দল। আলাদা করে কোনো সাংসদ কিংবা সাংসদদের একটি অংশ আলাদা গোষ্ঠী তৈরি করে স্বীকৃতি দাবি করতে পারে না। এই নিয়ে রবিবার বিকেলে মমতাপন্থী সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদদের হাত দিয়ে একটি চিঠি লোকসভা স্পিকারের কাছে পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল ভেঙে যে কোনোভাবে আলাদা গোষ্ঠী তৈরির সুযোগ নেই তা মনে করিয়ে দেন। এরপরে কৌশল চাল চালেন বিদ্রোহী সাংসদরা। এনসিপিআইতে নাম লেখানোর আর্জি জানান তারা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দিল্লিতে বিদ্রোহীরা ক্ষমতার কাছেই রইলেন, কারণ তারা বিজেপির নেতৃত্বে তৈরি এনডিএ জোটকে সমর্থন জানিয়ে শরিক হলেন। আবার বাংলাতেও নবান্নের বেশ কাছেই থাকলেন। রবিবার যা ঘটেছে বাংলার রাজনীতিতে তা বেনজির শুধু নয়, রাজনীতি মনস্ক লোকজনকে চিন্তায় ফেলে দেওয়ার মতো। অনেকেরই মনে প্রশ্ন, এরকমও কি হতে পারে? বোঝা যাচ্ছে যে এই বিষয়টি নিয়ে দ্রুত মামলা মোকদ্দমা হচ্ছে এবং এর রেশ হবে সুদূর প্রসারী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।